পরজন্ম লাগবে না নন্দিনী, এই জন্মেই তোমার সবটুকু অনুভূতির দায়িত্ব আমি নিলাম। কথা দিলাম তোমাকে আর এক বিন্দুও কষ্ট পেতে দিব না। প্রিয়তা আকুল হয়ে উচ্ছ্বাসের দিকে তাকাতেই আচমকা উচ্ছ্বাস তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। প্রিয়তার দিকে তাকিয়ে ছোট্ট করে হেসে তার নিটোল বাঁ পায়ের পাতাটা নিজের উরুর ওপর রাখে। প্রিয়তা যেন অবাক হওয়ার পালাও অতিক্রম করে ফেলেছে। পকেট থেকে একটা নুপুর বের করে উচ্ছ্বাস পরিয়ে তার প্রিয়তার পায়ে। রূপা রঙা নুপুরটা চাঁদের আলোয় ঝকমক করে ওঠে। প্রিয়তা নিশ্চিত সে স্বপ্ন দেখছে। অবশ্যই স্বপ্ন, এত সুখ বাস্তবে হতে পারে না, কখনোই না। নন্দিনী, আজ থেকে তোমাকে ভালোবাসার ভার নিলাম। যদি কখনো মৃত্যু আসে তবে ক্ষমা করে দিও, কিন্তু যতদিন আমার শ্বাস চলবে ততদিন প্রিয়তার উপর থেকে প্রিয়তার নিজের অধিকার সরিয়ে আমার অধিকার রেখে যাব। নন্দিনী কি রাজি হবে? পারবে আমার জন্য অপেক্ষা করতে? প্রিয়তা ঘোর লাগা চোখে উচ্ছ্বাসের চোখের দিকে তাকায়। সেই দৃষ্টিতে না আছে কোনো কপরতা, না আছে লোভ, আর না আছে বিশ্বাসঘাতকতার প্রশ্রয়। কিছু একটা তো আছেই চোখ জোড়ায়, যে অনুভূতি একেবারেই নতুন, একেবারে নতুন। প্রিয়তা উচ্ছ্বাসের বাড়িয়ে দেওয়া হাতটার ওপর নিজের কাঁপা কাঁপা হাতটা রাখে। তার বরফ শীতল হাতের ছোঁয়ায় উচ্ছ্বাসের সব উত্তপ্ততা নিমেষেই বশীভূত হয়ে যায়। প্রজাপতির মতো যেন উড়ে উড়ে বেড়াচ্ছে প্রিয়তা সকাল সকাল। কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, আর মাঝে মধ্যেই গুনগুন করে গান গেয়ে উঠছে নিজের মনে। মার্জিয়া বেগম নিজের কাজ করতে করতে আর চোখে তাকাই মেয়ের দিকে। মেয়েটা অনেকদিন মনমরা হয়ে পড়েছিল। গতকাল আবার জ্বরও হলো। হঠাৎ করে কি এমন হলো আজ তার? মা, খুব খিদে পেয়েছে, খেতে দাও। মার্জিয়া বেগম অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে বলল, তোর খিদে পেয়েছে? সূর্য আজ কোন দিক থেকে উঠলো যে মেয়ে খাবার দেখলে 100 হাত দূরে থাকে? আজ সকাল সকাল খিদে পেয়ে গেল তার। কবিরসাও ততক্ষণে হাজির হয়েছে। মার্জিয়া বেগম কথা না বলে সবাইকে খেতে দেয়। মেয়েটা খুব আরাম করে খাচ্ছে। তার দিকে তাকিয়ে ভীষণ মায়া হয় তার। গতকাল সেতারা আর তার স্বামীর কীর্তি দেখে খুব ভয় করছে তার। বুকটা কেঁপে ওঠে তার সহসায়। সেতারার জায়গায় নিজের মেয়ের মুখটা বসাতেই ভয় পেয়ে যায় সে। গাড়ি বাড়ি সম্পদ এগুলো লোভে পড়ে সে মেয়েদের ক্ষতি করতে যাচ্ছিল না তো? মা, তুমি কি কিছু বলবে আমাকে? ওভাবে তাকিয়ে আছো যে। মার্জিয়া বেগম নিজেকে সামলে বলল, না, ও কিছু না। তুই কি কলেজে যাবি? তোর শরীরটা ভালো না? হ্যাঁ মা, সামনেই পরীক্ষা, এখন একদম বাড়ি বসে থাকা যাবে না। তাছাড়া আমি এখন একদম সুস্থ। বেগম আপার দিকে তাকিয়ে কুটকুট করে হাসে। প্রিয়তা লাজুক মুখে মাথা নিচু করে বসে থাকে। কবির শাহ খেতে খেতে বলল, যেতে চায় যাক না, শরীর খারাপ লাগলে না হয় ছুটি নিয়ে চলে আসবে, তুমি আর বাধা দিও না। মার্জিয়া বেগম কিছু একটা বলতে গিয়েও থেমে যায়। মেয়েটার মুখে যে কারণেই হোক অনেকদিন পর হাসি দেখে দিয়েছে। সে এই হাসি হারিয়ে যাওয়ার কারণ হতে চায় না। প্রিয়তা বের হওয়ার মুখে দরজায় বড় খালাকে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে যায়। এত সকাল সকাল এই মহিলা কেন এসেছে? মর্জিনা বেগম ভ্রুকুচকে প্রিয়তার দিকে তাকিয়ে বলল, কোথায় যাচ্ছিস? কলেজে যাচ্ছি খালা। তোর মা বারণ করেনি যেতে? প্রিয়তা কিছুটা ইতস্তত করে বলল। মা বারণ করবে কেন খালা? মর্জিনা বেগম কথা না বলে ফুঁসতে থাকে। প্রিয়তা আস্তে আস্তে বলল, আমি আসি খালা, আমার দেরি হয়ে যাচ্ছে। মর্জিনা বেগমকে কিছু বলার সুযোগ না দিয়েই একরকম উড়ে বাড়ি থেকে বেরিয়ে হাঁপ ছাড়ে প্রিয়তা। মনে মনে বলে, উফ, খুব বাঁচা বেঁচে গেলাম আজ। তোর সমস্যা কি মার্জিয়া? মার্জিয়া বেগম বাঁকা চোখে একবার বোনের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। নিজের কাজগুলো করতে করতে উত্তর দেয়, কিসের সমস্যা আপা? মর্জিনা বেগম যেন রাগে ফেটে পড়ে। এত কিছু বলার পরও মেয়েকে কলেজে পাঠিয়ে দিলি, একটা কেলেঙ্কারি না হওয়া পর্যন্ত শুধরাবে না, তাই না? মার্জিয়া বেগম উত্তর দেয় না। সকালের এই সময়টা অনেক ব্যস্ত থাকে সে। কথা বলার বা শোনার সময় খুব কম। তাকে চুপ থাকতে দেখে আরও রেগে যায় মর্জিনা বেগম। দেখ, মার্জিয়া নিয়ে যে বাড়ি থেকে চায় না তাদের বউ পড়াশোনা করুক, তাছাড়া। মর্জিনা বেগমের কথার মাঝেই তার দিকে তাকায় মার্জিয়া বেগম। তার শীতল চোখের দিকে তাকিয়ে থেমে যায় মর্জিনা বেগম আচমকা। আপা, মেয়েটা আমার, নিয়াজের পরিবারের না। ও পড়াশোনা করবে কি করবে না ঠিক করব আমি আর ওর বাবা, কোনো নিয়াজ কিংবা বাহিরের কেউ না। মর্জিনা বেগম হতবাক হয়ে যায়। এভাবে কেন কথা বলছে তার বোন তার সাথে? তুই কি পরোক্ষভাবে আমাকে বাইরের লোক বললি? মার্জিয়া বেগম ঈষৎ হেসে বলল, পরোক্ষভাবে না আপা, প্রত্যক্ষভাবেই বললাম। মর্জিনা বেগম চিৎকার করে ওঠে, মার্জিয়া মুখে লাগাম টান, বলে যাস না তোর মেয়েদের জন্য আমি কত কিছু করেছি এ পর্যন্ত। একদম ভুলে যাইনি আপা, আমি কৃতজ্ঞ
তার জন্য তোমার কাছে, কিন্তু তার মানে এটা নয় যে আমার মেয়েদের সুখের বলি দেওয়ার কারণ তোমাকে হতে দিব আমি। আমি বেঁচে থাকতে এই অধিকার কাউকে দিব না আমি। মর্জিনা বেগম অবিশ্বাস্য চোখে তাকায় বোনের দিকে। কি হলো কি তার হঠাৎ করে? আমি তোর মেয়েদের সুখের বলির কারণ। তোর মতো অবস্থা যেন ওদের না হয়, এই জন্য আমি। রক্তচক্ষু মেলে তাকায় বোনের দিকে মার্জিয়া বেগম। আমি মা হিসেবে চাই আমার মেয়েদের অবস্থা যেন আমার মতো হয়, ওদের বাবার মতন একজন খাঁটি মানুষ ওদের জীবনে আসুক, যে আর কিছু দিতে না পারলেও সম্মানটুকু দিবে সংসারে। মার্জিয়া বেগমের কঠোর কণ্ঠের মুখে থতমত খেয়ে যায় মর্জিনা বেগম। কিছুই বুঝতে পারছে না সে। একদিনের মধ্যে কি হয়ে গেল বোনটার তার? কে ব্রেন ওয়াশ করলো তার? তুই কি ভেবে বলছিস? 100 বার ভেবে বলছি, আমার মেয়েদের চিন্তা না করে নিজের মেয়েটার দিকে একবার একটু তাকাও আপা। অন্যের সুখ চাইতে যে নিজের মেয়েটার কত বড় সর্বনাশ করেছে একটু দেখো এবার। আমি আমার মেয়ের সর্বনাশ করেছি। জানিস ওর বড় কত টাকা, টাকায় মুড়িয়ে রাখে আমার মেয়েকে। মার্জিয়া বেগম শব্দ করে হেসে বলল, টাকা থেকে অনেক ঊর্ধ্বে রয়েছে সম্মান। পৃথিবীর সব টাকা 100 করেও সম্মান কিনতে পাওয়া যায় না সংসারে। মেয়েটার চোখের নিচে কালির কারণ খোঁজার চেষ্টা করো আপা, একদিন সেদিন সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। মর্জিনা বেগম জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে মার্জিনা বেগমের দিকে তাকিয়ে। আমি যে ভুলের সাগরে ডুবেছিলাম, আমি অনুতপ্ত তার জন্য। আমি চিৎকার করে এখন বলতে পারি আমি পৃথিবীর সবচেয়ে সুখী একজন মেয়ে, কারণ আমার পাশে আমার বটবৃক্ষের মতন স্বামী আছে, যে আমাকে সমস্ত প্রতিকূলতা থেকে এক হাতে সামলাতে জানে। কোটি টাকা খাটে শুয়ে চোখের পানি ফেলার চাইতে ভাঙা ঘরে শুয়ে সুখের জোয়ারে ভাসা হাজার গুণে ভালো, যেটা হয়তো তুমি কোনোদিনও বুঝতে পারবে না। চিৎকার করে মর্জিয়া বেগম উঠে দাঁড়ায়, দরজার দিকে যেতে যেতে বলল, তোর মেয়েদের আর কোনো ভালো মন্দ আমি নেই, যা খুশি কর তোরা। দরজাতেই হাসি মুখে দাঁড়িয়েছিল কবির সাহু। সাইকেলের চাবি ফেলে যাওয়াতে ফিরে এসেছিল সে। এসে দুই বোনের কথার মাঝে পড়ে যায়। কাউকে বুঝতে না দিয়ে দরজার পাশে দাঁড়িয়েছিল সে তার স্ত্রীর কথা শোনার জন্য। বুকটা আনন্দে ভরে গেছে তার। ধন্যবাদ আপা। মর্জিনা বেগম কবির সাহের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ কিসের? এই যে আপনি শেষ যে কথাটা বললেন তার জন্য। অসভ্য কথাকার। হনহন করে হেঁটে বেরিয়ে যায় মর্জিনা বেগম। গাল ভরে হাসে কবির সাহু। হঠাৎ পেছন থেকে এসে জড়িয়ে ধরতেই মার্জিয়া বেগম হকচকিয়ে যায়। এ কি, তুমি এখানে কেন? যাওনি এখনো? ভাগ্যিস আজ সাইকেলের চাবিটা ভুলে বাড়িতে ফেলে গিয়েছিলাম, না হলে কিভাবে জানতাম আমার বউটা আমাকে এত ভালোবাসে। মার্জিয়া বেগম লজ্জায় লাল হয়ে যায়। বুড়ো বয়সে এসব কি শুরু করেছো তুমি? মেয়েরা কিন্তু বাড়িতে নেই। কবির সাহু হাসে। মার্জিয়া বেগমও মুখে আঁচল চাপা দিয়ে হাসে। কবির সাহু মার্জিয়া বেগমের হাতের ওপর হাত রেখে বলল, তুমি একদম ঠিক বলেছ। আমার মেয়েদের জন্য একদম খাঁটি মানুষ লাগবে, যারা আমাদের রাজকন্যাদের রানী বানিয়ে রাখবে। হোক ভাঙা ঘর, অভাব থাকুক, তবে ভালোবাসার অভাবটা যেন কোনোদিন না হয়। মার্জিয়া বেগম স্বামীর হাতের ওপর আলতো চাপ দিয়ে বলল। ঠিক আমাদের মতো। কবির সাহু স্বপ্নালুচক স্ত্রীর দিকে তাকায়। তার বুকের ওপর থেকে একটা ভারী পাথর নেমে যায় নিমেষেই। ক্লাস শেষে প্রিয়তা রুনার সাথে সিঁড়ি বেয়ে নামছিল। সিঁড়ির মুখে নীলুকে গোমরা মুখে দাঁড়িয়ে থাকতে দেখে রুনা থেমে যায়। প্রিয়তা তাকায় না সেদিকে। কি রে, দাঁড়িয়ে পড়লি কেন? বাড়িতে যাবি না? রুনা ফিসফিস করে বলল, প্রিয়তা, নীলু আপা মনে হয় তোকে কিছু বলতে চায়। আমার ওনার সাথে কোনো কথা নেই। তোর এত দরদ হলে তুই কথা বল, আমি গেলাম। প্রিয়তা কিছুটা ঝাঁজের সাথে সামনে এগোতে গেলেই নীলু ঝট করে তার বাহু চেপে ধরে। ওইদিকে চল প্রিয়তা, তোর সাথে আমার কথা আছে। প্রিয়তা অবাক হয়ে বলল, এখানেই বলুন না, ওদিকে কেন যেতে হবে? নীলু প্রিয়তার কথা শোনে না। প্রিয়তাকে টানতে টানতে নিয়ে যায় কিছুটা নির্জন জায়গায়। কি হয়েছে কি নীলু আপা? আমার কাছে কি চান আপনি? নীলু চোখ মুখ লাল হয়ে আছে। মনে হয় সে কেঁদেছে কিছুক্ষণ আগেই। প্রিয়তা, আমি সত্যি অসহায় হয়ে তোর কাছে এসেছি, তুই আমাকে ফিরিয়ে দিস না। আমি জানি না আমি কি করব, আমার অসহ্য লাগছে সবকিছু। প্রিয়তা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় নীলুর দিকে, বোঝার চেষ্টা করে নীলুর কথা। দরকার প্রিয়তা, এখন তুই ছাড়া আমি কাউকেই পাচ্ছি না যে আমাকে এই চোরাবালি থেকে টেনে তুলবে। নীলুর কান্না জড়িত মুখটা দেখে খুব মায়া হয় প্রিয়তার। তার মুখের কঠিন রেখাগুলো কিছুটা সহজ হয়ে আসে।
যত সম্ভব নরম গলায় প্রিয়তা বলল। কি হয়েছে নীলু আপা, আমাকে সবটা খুলে বলুন। নীলু নাক টানে, কিছুক্ষণ চুপ করে থাকে। প্রিয়তা অপেক্ষা করে নীলুর দিকে তাকিয়ে। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর নীলু মুখ খোলে। সারা জীবন রূপের অহংকার ছিল আমার মধ্যে। আমি মনে করতাম আমি যাকে পছন্দ করব সেই আমার হবে। কত ছেলেদের মন নিয়ে খেলেছি আমি, কিন্তু সত্যি বলতে কখনো প্রেম কি আমি বুঝিনি, সত্যিকারের ভালোবাসা কি বুঝতেই পারিনি। কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি প্রেমে পড়েছি, খুব বিশ্রীভাবে একজনের প্রেমে পড়ে নিজেকে শেষ করে দিচ্ছি প্রতিনিয়ত। আমাকে বলে দে আমি কি করব। প্রিয়তা কাঁপা কাঁপা গলায় বলল। কার প্রেমে পড়েছেন নীলু আপা? প্রিয়তা নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে থাকে। সে জানে নীলু কার নাম বলতে চলেছে, তবুও সে শুনতে চায়। নীলু ঝরঝর করে কেঁদে দেয়। প্রিয়তা ইতস্তত করতে থাকে। প্রিয়তা, আমি তোর উচ্ছ্বাস ভাইয়ের প্রেমে পড়েছি। আমি মানুষটাকে অসম্ভব ভালোবেসে ফেলেছি। কতগুলো দিন হয়েছে আমি ওনাকে দেখতে পাচ্ছি না। এই বিরহ যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। হয় তুই আমাকে ওনার ঠিকানা দে, না হয় আমাকে শেষ করে দে একেবারে। প্রিয়তার কান গরম হয়ে যায়। কিছুক্ষণ আগে যার জন্য এত মায়া লাগছিল তাকে বিষের মতো লাগে প্রিয়তার। নীলুর নির্লজ্জতা দেখে মুখের ভাষা হারিয়ে ফেলে যেন সে। আচমকা নীলু প্রিয়তার হাত চেপে ধরে। প্রিয়তার কাঠের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। তুই আমাকে ফিরিয়ে দিবি না প্রিয়তা, এটা আমি জানি। তুই বল উনি কোথায় আছে, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো তোর কাছে। তড়িৎ গতিতে হাত সরিয়ে নেয় প্রিয়তা। রাগে নাকের উপর বিন্দু বিন্দু ঘাম জমে তার। আপনি আসলে কি চান নীলু আপা? এসব পাগলামির মানে কি? আপনি কি ষোড়শী কিশোরী? এভাবে কাউকে দেখেই প্রেম হয়ে যায়? কতটুকু জানেন আপনি ওনার ব্যাপারে? খোঁজ রাখেন তার সম্পর্কে? কি তার পরিচয়, কি তার পূর্ব জীবন, আর কোথায় তার পরিবার? কিছুই না জেনে এভাবে প্রেমে পড়ার বয়স কি আপনার আছে? কান্না ভেজা চোখে নীলু তাকায় প্রিয়তার দিকে। প্রিয়তা এখনও রাগে কাঁপছে। ঘন ঘন শ্বাস পড়তে থাকে তার। ওনার পরিবার বলতে কেউ নেই, বলতে পারেন অনাথ একজন মানুষ সে। বাবা মা সবাইকে হারিয়ে যখন সে পাগল প্রায়, তখন আমার বাবা তাকে আমাদের বাড়িতে এনে তোলে। আপনার বাবা এই এলাকার একজন নামি দামি মানুষ। তিনি কি এমন একজন ছেলে যার পরিবার বলে কিছুই নেই তার কাছে মেয়েকে তুলে দেবেন? নাকি আপনি যাবেন এমন কারোর কাছে? নীলু বিস্ফোরিত চোখে প্রিয়তার দিকে তাকিয়ে থাকে। এমন কিছু শুনতে হবে সে কোনোদিন ভাবতেই পারেনি। ঠোঁট কাঁপতে থাকে তার তিত্তির করে। প্রিয়তা নিজেকে কিছুটা সামলে নরম গলায় বলল। নীলু আপা, আবেগ দিয়ে জীবন চলে না। আপনি যেটাকে ভালোবাসা বলছেন সেটা নেহাতেই ভালো লাগা, আর কিছুই নয়। সারা জীবন আপনি এটাই ভেবে এসেছেন যে আপনি যাকে প্রেম নিবেদন করেছেন সে নিজেই প্রেমিক পুরুষ হয়ে আপনার কাছে ধরা দিয়েছে। কিন্তু এই প্রথম এমন একজনকে আপনি দেখেছেন যে আপনার ভালোবাসাকে পাত্তাই দেয়নি। আপনি তার এই ব্যক্তিত্বের প্রেমে পড়েছেন। এমন সুদর্শন ব্যক্তিত্ববান একজন মানুষকে চট করে ভালো লেগে যাওয়া খুবই স্বাভাবিক। কিন্তু যখন তার কালো অতীতকে একইভাবে গ্রহণ করতে পারছেন না, তখন বুঝতে পারবেন এটা ভালোবাসা নয়, ভালো লাগা। প্রিয়তা থামে। সে নিজেও জানে না এতগুলো কথা সে কিভাবে এক নাগাড়ে বলে গেল। কেউ তাকে এগুলো শিখিয়ে দেয়নি। এগুলো প্রতিটা তার মনের কথা। সে তো নিজেই উচ্ছ্বাসের সব কিছু মেনে নিয়ে তাকে ভালোবেসেছে। নীলু আহত গলায় বলল। তুই এগুলো মিথ্যে বলছিস তাই না? আমি জানি সব মিথ্যে সব। রাগে ক্ষোভে প্রিয়তার চোখ ছোট ছোট করে তাকায় নীলুর দিকে। এই মুহূর্তে এই লজ্জাহীনা মেয়েটার দিকে তাকালেই অস্বস্তি লাগছে তার। বেশ, আমি মিথ্যা বলছি, তবে আপনি নিজেই খোঁজ নিয়ে দেখুন। দয়া করে আমাকে এসব বলতে আসবেন না। প্রিয়তার আরও কিছু শোনানোর ইচ্ছে ছিল নীলুকে, কিন্তু অতিরিক্ত রাগে সে কোনো কথা বলতে পারে না। নীলুকে এই অবস্থায় রেখেই হনহন করে হেঁটে চলে যায় সেখান থেকে। স্থানুর মতো জমে নীলু দাঁড়িয়ে থাকে শূন্যের দিকে দৃষ্টি ফেলে। বাড়ির কাছে আসতেই প্রিয়তার মেরুদণ্ড বেয়ে একটা শীতল স্রোত নেমে যায়। তার মনে হয় সব কিছু ঠিক নেই, কিছু একটা সমস্যা হয়েছে। বাড়ির সদর দরজায় বড় একটা তালা ঝুলছে। সাধারণত এই সময় এরকমটা হওয়ার কথা না। তাছাড়া তার মা মার্জিয়া বেগম জানে সে এখন কলেজ থেকে ফিরবে। এই সময় দরজা বন্ধ থাকার কোনো কারণই নেই। প্রিয়তা ছুটে এসে তালাটা উল্টে পাল্টে দেখে। ভীষণ অসহায় লাগে তাকে না জানিয়ে কোথাও যাওয়ার কথা না তার মায়ের। সে অনেকবার চিৎকার করে বেগমকে ডাকে, তার বাবাকে ডাকে। তার বাবা এই সময় বাড়িতে থাকে না। স্কুল শেষে সে টিউশন পড়ায় কয়েকজন ছাত্রকে। টিউশনের কথা মনে পড়তেই তার মাথায় আসে তার বাবা তাদের বাড়ি থেকে কিছুটা দূরেই পড়ায়। প্রিয়তা ঠিক করে সে সেখানে যাবে। ঠিক এমন সময় পাশের বাড়ির একজন ভদ্রমহিলা ছুটে আসে প্রিয়তার কাছে। মা গো, তুমি ফিরেছো? কি হয়েছে চাচি? এমন লাগছে কেন আপনাকে? মহিলা মুখে আঁচল চাপা দিয়ে দুকড়ে কেঁদে ওঠে।
প্রিয়তা অস্থির হয়ে তার কাঁধে হাত রেখে চিৎকার করে বলল, চাচি দয়া করে বলুন কি হয়েছে। আপনি জানেন আমার মা কোথায়? মহিলাকে চুপ থাকতে দেখে স্তম্ভিত হয়ে যায় প্রিয়তা। অজানা আশঙ্কায় হাত পা ঠান্ডা হয়ে আসে তার। সে নিশ্চিত কোনো বিপদ হয়েছে, অনেক বড় কোনো বিপদ। নিজের ডেরায় বসে পা ছড়িয়ে সিগারেট টানছিল উচ্ছ্বাস। মন না চাইতেও প্রিয়তার মুখটা বারবার ভেসে উঠছে তার চোখের সামনে। কত শত রূপবতী মেয়ে চোখে পড়ে, কখনো তো প্রিয়তার মতো ভালো লাগেনি তাকে। কি আছে ওই শ্যামবর্ণা মায়াবতীটার মধ্যে? উচ্ছ্বাস মনের অজান্তেই হেসে দেয়। ঠিক এমন সময় রাসেল এসে বলল, ভাই, আপনি এখানে? অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে। উচ্ছ্বাস ভ্রু কুঁচকে তাকায় রাসেলের দিকে। কি হয়েছে রাসেল, সব ঠিক আছে তো? সেটা আমতা আমতা করতে থাকে। উচ্ছ্বাস সিগারেট ফেলে দিয়ে রাসেলের কাঁধে হাত রেখে বলল, এই রাসেল, আমার দিকে তাকা, কি হয়েছে বল। প্রিয়তা, প্রিয়তা ঠিক আছে তো? রাসেল মাথা নাড়ে। কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে উচ্ছ্বাস। তার কাছে এখন প্রিয়তার ভালো থাকার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। তাহলে কি হয়েছে? শয়তানগুলোর মধ্যে একটাও কি মরেছে? রাসেল মাথা নিচু করে বলল, আপনার মামাকে কে বা কারা যেন ছুরির আঘাত করেছে। সে এখন হাসপাতালে ভর্তি আছে। এক ঝটকায় উঠে দাঁড়ায় উচ্ছ্বাস। হতভম্ব হয়ে যায় সে রাসেলের কথা শুনে। তুই কার কথা বলছিস? এক মিনিট, তুই কোনোভাবে প্রিয়তার বাবার কথা বলছিস না তো? রাসেল মাথা নিচু করে বলল, স্কুল শেষে টিউশনি পড়াতে যাওয়ার সময় কবির শাহকে কারা যেন ছুরি আঘাত করেছে। অবস্থা খুবই শোচনীয়। ওনার স্ত্রী ওনাকে হাসপাতালে নিয়ে গেছেন, তবে যতটা শুনলাম অবস্থা ভালো না। উচ্ছ্বাস চিৎকার করে ছিটকে সরে দূরে। এই মানুষটাকে সে নিজের বাবার মতো ভালোবেসে ফেলেছে। মাঝে মাঝে নিজেকে ওই মানুষটার সন্তান ভেবে ফেলেছে সে বারবার। তার কিছু হয়ে গেলে উচ্ছ্বাস আবারও কাছের মানুষ হারানোর মতো কষ্ট পাবে। হঠাৎ প্রিয়তার কথা মনে পড়তেই তার চোখ মুখ লাল হয়ে ওঠে। রাসেল! জি ভাই, বলেন। উনি এখন কোন হাসপাতালে আছে? রাসেল চোখ বড় বড় করে বলল। আপনি যাবেন? রাসেলের চোখে চোখ রেখে উচ্ছ্বাস বলল, কথা কম, এখন ওদের আমাকে দরকার, বুঝতে পেরেছিস? মায়ের মাথাটা বুকের সাথে চেপে ধরে শূন্যের দিকে তাকিয়ে আছে প্রিয়তা। তার মনে হচ্ছে কোনো একটা দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছে তারা। ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন। ঘুমটা ভেঙে গেলে স্বপ্নটাও ভেঙে যাবে। তখন আবার দেখবে সব ঠিক হয়ে গেছে। বাবা হাসি মুখে মায়ের সঙ্গে কথা বলছে, আর মা অল্পতেই রেগে যে বাবার সাথে চিৎকার করছে। মা যত রাগ করছে বাবা তত মিটমিট করে হাসছে। এই মুহূর্তটা সত্যি হতে পারে না, কোনোভাবেই না। এটা অবশ্যই একটা দুঃস্বপ্ন, তাদের জীবনে দেখা সবচেয়ে বাজে দুঃস্বপ্ন। মার্জিয়া বেগমের জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। চিৎকার করে কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়েছিল সে। পেখো মায়ের মুখে পানি ছিটিয়ে তার জ্ঞান ফিরিয়েছে। প্রিয়তা ঠিক তখনই এসে পৌঁছায়। এই মুহূর্তে মার্জিয়া বেগম কাঁদছে না। প্রিয়তার হাতটা শক্ত করে চেপে ধরে নির্লিপ্ত চোখে বসে আছে। প্রিয়তার চোখ থেকে 2 ফোঁটা পানি এসে পড়ে মার্জিয়া বেগমের হাতের ওপর। মানুষটা তার জীবনে কাউকে কোনোদিনও ছোট করে কথা বলেনি, কাউকে কষ্ট দেয়নি, সবাইকে শুধু ভালোবাসা বিলিয়ে গেল। কে তার শত্রু হতে পারে? কে করতে পারে এই কাজ? আজীবন সহজ সরল থাকা মানুষটাকে এত বড় শাস্তি কে দিল? মার্জিয়া বেগম আবারও হাউমাউ করে কেঁদে ওঠে। প্রিয়তা মায়ের মাথাটা আরো শক্ত করে বুকের সাথে চেপে ধরে বলল, শান্ত হও মা, শান্ত হও। আমার বাবার শত্রু কেউ হতে পারে না। সারা জীবন মানুষটাকে ভুল বুঝিয়ে গেলাম। এই প্রথম আমার মনে হচ্ছে এই পৃথিবীতে আমি একা। ওই মানুষটা ছাড়া আমার আর কেউ নেই এই দুনিয়ায়। আমি অন্ধ ওকে ছাড়া। কেন এই দিন দেখতে হলো আমাকে? বেগম ফুপিয়েই যাচ্ছে মায়ের পাশে বসে। বাবা ছাড়া আসলে তার অন্ধ। খারাপ কিছু এখন ভাবতেও পারছে না তারা কেউ। আপা, প্রিয়তার লাল ভেজা চোখে বেগমের দিকে তাকায়। আমার সাথে একটু ওই দিকে চল, খুব গুরুত্বপূর্ণ কথা আছে তোর সাথে। প্রিয়তা মায়ের দিকে তাকিয়ে বলল, এখানেই বল, মায়ের এই অবস্থায় মাকে ফেলে যাব কিভাবে? এখানে বলা যাবে না আপা, তবে তোকে এখনই কথাটা বলতে হবে আমাকে। প্রিয়তা মার্জিয়া বেগমের মাথাটা চেয়ারে শুইয়ে দিয়ে উঠে দাঁড়ায়। তার শরীরও ক্লান্তি আর অবসাদ ভেঙে পড়েছে। বাবার ভালো কোনো খবর না পাওয়া পর্যন্ত অস্থির হয়ে আছে মনটা। প্রিয়তাকে টানতে টানতে কিছুটা ফাঁকা জায়গায় নিয়ে আসে বেগম। কিছুটা ইতস্তত করে আস্তে আস্তে সে বলল, আপা, কারা এই কাজ করেছে এটা মনে হয় আমি জানি। প্রিয়তা চমকে উঠে বলল, কি বলছিস তুই? যদি জানিস তাহলে এতক্ষণ চুপ করে আছিস কেন? কে করেছে এই কাজ? বেগম চাপা গলায় বলল, আমার এক বন্ধু স্কুল থেকে ফেরার সময় দেখেছিল কয়েকটা ছেলের সাথে বাবার তর্ক বিতর্ক হচ্ছিল। তারা বলছিল বাবা নাকি একজন গুন্ডা দিয়ে তাদের মার খাইয়েছে। সম্ভবত ওরা
তারাই ছিল যারা তোকে কলেজ থেকে ফেরার পথে বিরক্ত করত, আর উচ্ছ্বাস ভাই যাদের খুব মেরেছিল। হতে পারে ওরাই এভাবে প্রতিশোধ নিল বাবার উপর। পেখমের কথা শুনে হতভম্ব হয়ে যায় প্রিয়তা। তার মনে হচ্ছে হৃৎপিণ্ডটা বুঝি গলার কাছে এসে ধকধক করে কাঁপছে। মাথা ঘুরে পড়ে যেতে নিলেই পেখম তাকে চেপে ধরে। আপা তুই ঠিক আছিস? প্রিয়তা পাশের একটা চেয়ারে বসে পড়ে। চারপাশ অন্ধকার হয়ে আসে তার। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে সে জ্ঞান হারাবে। দেখুন, আপনাদের সব কথাই বুঝতে পেরেছি আমরা, তবে আমাদের ব্যাপারটাও তো আপনাদের বুঝতে হবে। এটা একটা পুলিশ কেস, এভাবে আমরা হুট করে চিকিৎসা শুরু করে দিতে পারি না। যদি খারাপ কিছু হয়ে যায় আমাদেরই সমস্যা হবে। কেন বুঝতে চাচ্ছেন না আপনারা? তাছাড়া এমন ক্রিটিক্যাল চিকিৎসার জন্য এককালীন আপনাদের বেশ কিছু টাকা জমা করতে হবে, না হলে আমরা কোনোভাবেই ওনার চিকিৎসা শুরু করতে পারবো না। মার্জিয়া বেগম হাত জোর করে ডাক্তারের সামনে দাঁড়িয়ে বলল, আমার 2টা মাত্র মেয়ে, ওরা এখনো অনেক ছোট। এসব থানা পুলিশ ওরা কিছুই বুঝে না। কাছের আত্মীয় বলতে আমার একজন বোন আছে, আমি তাকে খবর পাঠিয়েছি, অনেকক্ষণ হলো। সে আসলে সব ব্যবস্থা হয়ে যাবে। আপনি দয়া করে এভাবে চিকিৎসা বন্ধ করে দিবেন না, মানুষটা মারা যাবে। মার্জিয়া বেগম চিৎকার করে কাঁদতে থাকে। হাসপাতাল ভারী হয়ে ওঠে মার্জিয়া বেগমের কান্নায়। দেখুন, আপনাদের পারিবারিক সমস্যা বুঝতে যেই তো আমরা বিপদে পড়তে পারি না। নিয়মের বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের নেই। আগে জিডি করবেন, এরপর টাকা জমা দিবেন, তারপর আমরা আমাদের কাজ শুরু করব। এর আগে আমরা রোগীর শরীর স্পর্শ করতে পারবো না। সব ব্যবস্থা হয়ে গেছে ডাক্তার সাহেব, আপনি আপনার কাজ শুরু করুন। গম্ভীর পুরুষালী গলার আওয়াজ শুনে সবাই চমকে উঠে তাকায়। আওয়াজের দিকে ঘুরে তাকাতেই থমকে যায় সবাই। বুকে হাত বেঁধে সোজা হয়ে দাঁড়িয়ে আছে উচ্ছ্বাস। তার চোখে কালো সানগ্লাস পরে থাকায় সে কোনো দিকে তাকিয়ে আছে বোঝা যাচ্ছে না। মার্জিয়া বেগম হতভম্ব গলায় বলল, উচ্ছ্বাস, তুমি? বেগম হেসে দেয় কষ্টের মাঝেও। শুধু প্রিয়তার মুখে হাসি নেই। সে অবিশ্বাস্য চোখে শুধু তাকিয়ে আছে উচ্ছ্বাসের দিকে। ডাক্তার এগিয়ে যায় উচ্ছ্বাসের কাছে। আপনি কে? আপনার পরিচয় কি? উচ্ছ্বাস চোখ থেকে সানগ্লাস খুলে বলল, আমি কে এই মুহূর্তে আপনার না জানলেও চলবে। আপনি যে কারণে চিকিৎসা শুরু করতে দেরি করেছেন আমি সেগুলো ইতিমধ্যেই কাউন্টারে জমা করে দিয়েছি। চাইলে দেখে নেবেন। যত তাড়াতাড়ি সম্ভব ওনার চিকিৎসা শুরু করুন। ডাক্তার ভ্রু কুঁচকে তাকায় উচ্ছ্বাসের দিকে। আপনারা ডাক্তার, কসাই না। সব কিছুর উপরে আপনাদের কাছে রোগীর জীবন বাঁচানোটাই মুখ্য হওয়া উচিত। এখন এভাবে তাকিয়ে না থেকে আপনার কাজে যান। রোগীকে সুস্থ না করে আমি হাসপাতাল ছাড়ব না। আপনার যা কিছু দরকার আমাকে এসে বলবেন। ওনাদের কিছু বলে তাদের মানসিক অবস্থাটা আরও দুর্বল করে দিবেন না। ডাক্তার মার্জিয়া বেগমের দিকে তাকায়। মার্জিয়া বেগম আস্তে আস্তে মাথা নেড়ে সম্মতি জানায়। ডাক্তার চলে যেতেই বেগম ছুটে আসে উচ্ছ্বাসের কাছে। উচ্ছ্বাস ভাই? শব্দ করে কেঁদে দেয় সে। উচ্ছ্বাস হালকা এসে পেখমের মাথায় হাত রেখে বলল, কেঁদো না পেখম। তোমার বাবা আর যাই হোক তার 2 রাজকন্যার চোখের পানি সহ্য করতে পারতো না। চোখ মুছে মায়ের পাশে বসো। কোনো ভয় নেই, আমি আছি। যে কোনো দরকারে আমাকে পাশে পাবে। উচ্ছ্বাস কথা শেষ করে প্রিয়তার দিকে তাকায়। প্রিয়তা কয়েক ঘন্টায় মেয়েটাকে চেনাই যাচ্ছে না। মাত্র কয়েক ঘন্টায় মেয়েটাকে চেনাই যাচ্ছে না। কাঁদতে কাঁদতে চোখ ফুলে গেছে তার। লাল পদ্মের মতো লাগছে তার চোখ দুটো। উচ্ছ্বাসের ইচ্ছে করে খুব যত্নে তার মাথাটা বুকের সাথে চেপে ধরে বলতে, ভয়ের কি আছে, আমি আছি তো পাশে। প্রিয়তা অনড় দাঁড়িয়ে আছে। উচ্ছ্বাস আশায় সে খুশি নাকি অখুশি বোঝা যাচ্ছে না। তার ব্যবহারে উচ্ছ্বাস কিছুটা অবাক হয়। পরক্ষণেই ভাবে হয়তো বাবার এমন অবস্থায় সে কোনো অনুভূতি প্রকাশ করতে পারছে না। মার্জিয়া বেগম ধীর পায়ে হেঁটে উচ্ছ্বাসের সামনে এসে দাঁড়ায়। উচ্ছ্বাস ম্লান হেসে বলল, মামি, ভয় পাবেন না। উনার মতো ফেরেস্তা তুল্য একজন মানুষের জীবন এভাবে চলে যেতে পারে না। উনি সুস্থ হয়ে উঠবেন, দেখে নেবেন আপনি। মার্জিয়া বেগম উচ্ছ্বাসের চোখের দিকে তাকিয়ে বলল, কেন তুমি আমাদের জন্য এত কিছু করেছো? তোমার সাথে তো আমি অনেক খারাপ ব্যবহার করেছি। আমার জন্য তুমি আমাদের বাড়ি ছেড়ে চলে গিয়েছো, তবে আজ হঠাৎ? ওই মানুষটা আমার জন্য যা করেছে আমার জীবনের প্রতিটা রক্তবিন্দু দিয়ে হলেও তার ঋণ শোধ করতে পারবো না। এটা তার কাছে কিছুই না। তবে কি তুমি ঋণ শোধ করতে চাচ্ছ? কিছু কিছু মানুষের ঋণ আমি কখনো শোধ করতে চাই না। তাদের কাছে আজীবন আমি ঋণী থাকতে চাই। কবির শাহ নামক মানুষটা আমার জীবনে একটি বটবৃক্ষ। তার কাছে আমি আজীবন ঋণী থাকতে চাই। এটা শুধুমাত্র আপনাদের থেকে পাওয়া ভালোবাসার ছোট্ট একটা বহিঃপ্রকাশ, আর কিচ্ছু না। মার্জিয়া বেগম মুখে আঁচল চাপা দিয়ে কেঁদে ওঠে। আমার নিজের লোকরা পর্যন্ত আমার এই বিপদে আমার পাশে এসে দাঁড়ায়নি, অথচ
তাদের কথা শুনে আমি আমার পরিবারের কত অশান্তি করেছি, মানুষটাকে ছোট করেছি। উচ্ছ্বাস পকেট থেকে রুমাল বের করে মার্জিয়া বেগমের দিকে তুলে ধরে। কাঁদবেন না মামি, কাঁদবেন না। আমার মা নেই, মায়ের মতো কারো চোখে আমি পানি সহ্য করতে পারি না। এই ক্ষমতা আমাকে সৃষ্টিকর্তা দেয়নি। মার্জিয়া বেগম কাঁপা কাঁপা হাতে রুমালটা হাতে তুলে নেয়। এক দৃষ্টিতে উচ্ছ্বাসের দিকে তাকায় সে। ছেলেটাকে আজ এত আপন লাগছে কেন? মনে হচ্ছে ছেলেটার মাথায় একটু হাত বুলিয়ে দিতে। অনেক অন্যায় করেছে সেই ছেলেটার সাথে। বাবা মাকে হারিয়ে অসহায় অবস্থায় তাদের কাছে এসেছিল। সে কি পারত না একটু স্নেহের পরশে ছেলেটাকে আগলে রাখতে? খুব ক্ষতি হয়ে যেত। অনুশোচনায় আড়ষ্ট হয়ে আসে মার্জিয়া বেগম। মহান সাজা কি আপনার স্বভাবেই আছে? হাসপাতাল থেকে বাইরে এসে উচ্ছ্বাস সিগারেট ধরিয়েছিল, কারণ ভেতরে ধূমপান নিষেধ। প্রিয়তাকে দেখে উচ্ছ্বাস সিগারেট ফেলে দেয়। তুমি এখানে? প্রিয়তা উত্তর দেয় না, কঠিন মুখে দাঁড়িয়ে থাকে উচ্ছ্বাসের দিকে তাকিয়ে। আমি আশায় মনে হচ্ছে তুমি খুশি হওনি। আজ যদি আপনি আমাদের জীবনে না আসতেন তবে হয়তো এই দিনটাই আমাদের দেখতে হতো না। উচ্ছ্বাস অবাক হয়ে বলল, ঠিক বুঝলাম না তোমার কথা। নায়ক সাজতে ইচ্ছে করে, বিপদে হাজির হয়ে নিজেকে সুপারম্যান মনে করেন। আজ আপনার এই অতিরিক্ত মহান সাজার জন্য আমাদের এই অবস্থা। উচ্ছ্বাস প্রিয়তার কাছে এসে দাঁড়ায়। তার শরীর থেকে সিগারেটের ধোঁয়া মিশ্রিত একটা গন্ধ আসছে, যে গন্ধ প্রিয়তার অসম্ভব প্রিয় ছিল, কিন্তু আজ ভালো লাগছে না। তুমি কি বলছো এসব? তুমি কি কোনো কারণে মামার এই অবস্থার জন্য আমাকে দায়ী করছো? প্রিয়তা হালকা চিৎকার করে বলল, অবশ্যই আপনি দায়ী। আজ আপনার জন্য এই অবস্থা আমাদের। চোখ বড় বড় করে উচ্ছ্বাস ফিসফিস করে বলল, পাগল হয়ে গেল নাকি শুয়োপোকাটা? এই কি বললেন আমাকে? কিছু বলিনি। দয়া করে এটা বলো, তোমাদের এই অবস্থার জন্য আমি কিভাবে দায়ী? প্রিয়তা ফোঁস করে শ্বাস ফেলে বলল, আমাকে কলেজ থেকে ফেরার সময় বিরক্ত করেছেন দেখে কেন মারতে গেলেন তাদের? কে বলেছিল এত মাতব্বরি করতে? আমি বলেছিলাম? আমাকে একটু কলেজে এগিয়ে দিতে বলেছিলাম? এটাই কি আমার অন্যায় ছিল? কে বলেছিল এত হিরো সাজতে? একদমে কথাগুলো বলে থামে প্রিয়তা। উচ্ছ্বাস ভ্রুকুচকে প্রিয়তার দিকে তাকিয়ে বলল, ওই বদমাশগুলোই কি তবে মামার উপর আক্রমণ করেছে? জেনে কি করবেন আপনি? আবার মারবেন ওদের? আমাদের পুরো পরিবারটাকে এবার শেষ করে দিতে চান? উচ্ছ্বাস দুই হাত মুষ্টিবদ্ধ করে বলল, তুমি শুধু বলো, এই কাজ কি ওরা করেছে? তুমি কি নিশ্চিত? এবার থামুন দয়া করে। অনেক করেছেন আমাদের জন্য, আর কিছু করা লাগবে না। আমি হাত জোর করে অনুরোধ করছি আপনার কাছে। উচ্ছ্বাস জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে। তার ফর্সা মুখ রাগে লাল হয়ে যায়। ঠিক এমন সময় পেখমের চিৎকারে কেঁপে ওঠে উচ্ছ্বাস প্রিয়তা দুজনই। পেখম চিৎকার করে কাঁদতে কাঁদতে ওদের দিকে ছুটে আসছে। ভয়ে গলা শুকিয়ে আসে প্রিয়তার। কোনো খারাপ খবর কি নিয়ে আসছে পেখম? প্রিয়তার মনে হয় এবার সত্যিই সে অজ্ঞান হয়ে পড়ে যাবে। কি হয়েছে পেখম? প্রিয়তা বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে পেখমের দিকে। উচ্ছ্বাস মূর্তির মতো দাঁড়িয়ে আছে। সে কোনো খারাপ সংবাদ শুনতে চায় না। এই পরিবারটাকে ভীষণ ভালোবেসে ফেলেছে সে। আপা আপা পেখমের কাঁধ চেপে ধরে তাকে ঝাঁকাতে থাকে প্রিয়তা। কি হয়েছে বল? চুপ করে আছিস কেন? বাবা ভালো আছে তো? পেখম হাউমাউ করে কেঁদে উঠে বলল, আপা বাবার জ্ঞান ফিরছে কিছুক্ষণ আগেই। কথা বলতে পারছে না, তোকে খুঁজছে, বারবার ইশারা করে তোকে ডাকছে। শরীরের সব শক্তি যেন ফুরিয়ে যায় প্রিয়তার। মাটিতে বসে পড়ে সাথে সাথে। পেখম আপাকে জড়িয়ে ধরে শক্ত করে। উচ্ছ্বাসের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। পরম মমতায় দুই বোনের দিকে তাকিয়ে থাকে সে। এত সুন্দর দৃশ্য বেশিক্ষণ দেখা যায় না। চোখে পানি চলে আসে। কান্নাকাটি পরে করলেও হবে। এখন যাও দুইজন, বাবার কাছে যাও। পেখম চোখ মুছে উঠে দাঁড়ায়। উচ্ছ্বাস ভাই, বলো পেখম। আজ যা হয়েছে আপনার জন্যই হয়েছে। আমার আপনাকে যতই ধন্যবাদ দিই সেটাই কম হয়ে যাবে। আপনি ফেরেশতার মতো এসে আজ আমাদের এই বিপদ থেকে বাঁচালেন। উচ্ছ্বাস প্রিয়তার দিকে তাকায়। প্রিয়তা এখনও ফুপিয়ে কেঁদে যাচ্ছে। বাঁকা ঠোঁটে হেসে উচ্ছ্বাস বলল, এসব কথা বলতে নেই পেখম। আমরা মানুষ, ফেরেশতা নই। আমাদের ক্ষমতা সামান্য, অতি সামান্য। তবে আমরা চাইলেই আমাদের এই সামান্য ক্ষমতাটা কাজে লাগিয়ে অসামান্য কাজ করতে পারি। প্রিয়তা ঘাড় ঘুরিয়ে উচ্ছ্বাসের দিকে তাকায়। উচ্ছ্বাস দুই হাত পকেটে ঢুকিয়ে উদাসভাবে আকাশের দিকে তাকিয়ে আছে। সন্ধ্যা মিলিয়েছে মাত্রই। আকাশে দুই একটা তারা জ্বলে ওঠার প্রস্তুতি নিচ্ছে। উচ্ছ্বাস হয়তো সেই তারাদের মধ্যে নিজের বাবা মাকে খোঁজার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। যাও পেখম, তোমাদের বাবা তোমাদের অপেক্ষায় বসে আছে। আপনি যাবেন না উচ্ছ্বাস ভাই? কেউ আমার অপেক্ষায় নেই পেখম। আমি আমার এই নষ্ট জীবনে আর বাধা পড়তে চাই না। তোমরা যাও। প্রিয়তা উঠে দাঁড়ায়। ভ্রুকুচকে তাকায় উচ্ছ্বাসের দিকে। পেখম আস্তে আস্তে বলল, আমাদের পরিবারটাকে নিজের ভাবতে পারেন না উচ্ছ্বাস ভাই?
মা তার ভুল আজ বুঝতে পেরেছে। সে তার ব্যবহারের জন্য কষ্ট পেয়েছে। খুব ক্ষতি হয় আমাদের আপন ভাবতে। উচ্ছ্বাস শব্দ করে হাসে। তোমরা ভালো থেকো, আবার দেখা হবে। বেগম প্রিয়তার বাহু চেপে ধরে ফিসফিস করে বলল, তাকে দেখছিস কি আপা? উচ্ছ্বাস ভাই চলে যাচ্ছে, আটকাবি না তাকে?